সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। মোম তাকায় সেদিকে, দেখতে পেল ওদের দিকে চেয়ে সবাই মিটিমিটি হাসছে। মোম লজ্জায় কুকড়ে গেল, কারণ আগুনের নজর এখনো মোমেতে আবদ্ধ। মোম কটমট করে আগুনের হাতে চিমটি কাটল। আগুন মৃদু স্বরে ব্যথাতুর শব্দ তুলল, কণ্ঠ খাদে এনে রাশভারী গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? মোম ঠোঁট উল্টে জবাব দিল, আমার দিকে তাকিয়ে আছেন কেন? দেখছেন না সবাই দেখছে? কেউ একজন আপনাকে পেছন থেকে ডেকেছিল। শুনতে পাইনি। মোম চিবিয়ে চিবিয়ে বলল, শুনবেন কি করে? মন কোথায় থাকে আপনার? আগুন মাথা কিঞ্চিত ঝুঁকিয়ে মোমের কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, আমার সকল ধ্যান তোমাতে নিস্তব্ধ। দূরে সরুন, সবাই তাকিয়ে আছে। আগুন সরল, পেছন ফিরে মুচকি এসে জানতে চাইল। কেউ রেগেছিলেন? আগুনের কলিক রসিকতা গলায় বলল, ডেকে তো ছিলাম, তবে আমার মনে হয় না আপনি আমাদের কথা শোনার মতো পরিস্থিতিতে আছেন। কেন শুনবো না, আপনারা বলুন। না থাক, ভাবির সাথে সময় কাটান। লং জার্নি তো, পরে টায়ার্ড হয়ে যাবেন। টায়ার্ড হওয়ার আগ পর্যন্ত এনজয় করুন। পাশ থেকে লোকটার স্ত্রী ধমকে নাক ঝামটি মেরে বলে উঠল, মিস্টার আগুন তো আর তোমার মতো রসকসহীন কাঠখট্টা মানুষ নয় যে বউকে রেখে অন্যদের সাথে আজাইরা আলাপ করবে। ওদের দেখলে প্রাণ জুড়িয়ে যায়। গাড়ির ঝুঁকি নিয়ে দিচ্ছে না, তবুও কি সুন্দর বউয়ের কাঁধে জড়িয়ে এক হাতে আগলে রেখেছে। আর তুমি আমাকে আগলে রাখা তো দূরের কথা, আমি পাশে বসলেই তোমার চুলকানি উঠে যায়। বলি, আগুন স্যারকে দেখে কিছু শেখো। প্রফেসরের মুখটা নিমিষেই চুপসে গেল। মোম ফিক করে হেসে উঠল। আগুন ঠোঁট কামড়ে হাসে, বাকিরা শব্দ করে হেসে ওঠে। আগুন হাসি মুখে ভরাট কণ্ঠে বলল, ভাবি, আজকে অন্তত রাগারাগি না করলেই ভালো হয়। আনন্দটা মাটি হয়ে যাবে। আর আমার মধ্যে কাউকে হতে হবে কেন? সবাই তার নিজস্ব জায়গায় নিজস্বভাবে সুন্দর। তাছাড়া আমার বউটা একদমই বাচ্চা, ওর সাথে তো আপনার কম্পেয়ার করলে চলবে না। কলিকের বইয়ের মুখটা অন্ধকারে ছেয়ে গেল। আগুনের কলিক হো হো করে হেসে ওঠে। একদম ঠিক হয়েছে। তাকে খোঁচা দিয়ে কথা বলা কলিকের স্ত্রী বিরক্ত হলো, মুখ ঘুরিয়ে অন্যদিকে চেয়ে রইল। বাকিরা বেশ মজা নিচ্ছে। আগুন ঘাড় ঘুরিয়ে পুনরায় সামনে তাকালো। মোম ঠোঁট টিপে হাসছে, হাসির সাথে গাল দুটো কেমন ফুলে উঠেছে। আগুনের ইচ্ছে করছে ওই ফর্সা রক্তাভা ফোলা গালে কুটুস করে কামড় বসাতে, কিন্তু সেটা তো সম্ভব না। জায়গা এবং পরিস্থিতি দুটোই এখন প্রতিকূলে। এদিকে আগুনের বুকে ঝড় বইছে, ইচ্ছে করছে এক্ষুনি বউকে বুকের ভেতর জাপটে ধরে অশান্ত হৃদয়কে শান্ত করতে। মোমের ঝকঝকে হাসিটা চিরস্থায়ী হলো না। আগুনের হাসকি স্বরে বলা কথায় ধপ করে নিভে গেল। আগুন বলল, এত হেসো না, আমাকে জ্বালিয়ে দিব্যি হাসা হচ্ছে। হোটেল একবার ফিরতে দাও, এই হাসি আমি যন্ত্রণার কারণ বানিয়ে ছাড়বো। সোনারগাঁও, যা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত, মূলত একটি ঐতিহাসিক স্থান এবং নগরী। এখানে কোনো বড় পাহাড়ি এলাকা নেই, কিন্তু আশেপাশের কিছু অঞ্চলে ছোট বড় কিছু গ্রামীণ জনপদ এবং প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। সোনারগাঁয়ের কাছে পদ্মা নদী রয়েছে, যা এখানে অসাধারণ দৃশ্য তৈরি করে। নদীর পাড়ে বসে প্রকৃতির শান্তি উপভোগ করা যায়। এখানে অনেক প্রাচীন স্থাপনাও রয়েছে, যেমন সোনারগাঁও জাদুঘর, শাহী মসজিদ, যা প্রাচীন বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য প্রদর্শন করে। সোনারগাঁয়ের আশেপাশে কিছু গ্রামে ছোট ছোট বাগান এবং পিকনিক স্পট রয়েছে, যেখানে গাছপালার ছায়ায় বসে সময় কাটানো যায়। সোনারগাঁও শিক্ষকদের গেট টুগেদারের জন্য একটি অসাধারণ স্থান। এটি সুন্দর পরিবেশ, আরামদায়ক থাকার ব্যবস্থা এবং বিভিন্ন বিনোদনের সুযোগে ভরপুর। দীর্ঘ সময় পর গতিময় বাস গাড়িতে এসে থামলো তার নির্দিষ্ট গন্তব্যে। এই গরমে লং জার্নি করে সকলেই ভীষণ ক্লান্ত। মোমের বাসে চড়ার অভ্যাস নেই, ভাগ্য ভালো আজকে বমিটুমি করেনি। আগুনের কাঁধে মাথা রেখে কিছুক্ষণ ঘুমিয়েছিল। আস্তে আস্তে সকলে গাড়ি থেকে নেমে পড়ল। আগুন এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতে মোমকে আগলে সাবধানে বাস থেকে নামলো। মোমের আবার ঘুম পাচ্ছে। জবরদস্তি নয়নজোড়া খুলে রাখার আপ্রাণ চেষ্টা করছে। ঢুলঢুলু চোখে চেয়ে আগুনের সাথে পা চালাচ্ছে। সোনারগাঁও 4 স্টার মানের হোটেলে রয়েছে, যেখানে আধুনিক সুবিধা যেমন সুইমিং পুল, জিম, কনফারেন্স রুম রয়েছে। এছাড়া শাহজালাল নামে হোটেল আছে। এটি আরও একটি মানসম্পন্ন হোটেল, যেখানে আরামদায়ক কক্ষ এবং ভালো সেবা পাওয়া যায়। সবাই মিলে শাহজালাল হোটেলে উঠেছে। সোনারগাঁওয়ে স্থানীয় ট্যুর কোম্পানির মাধ্যমে প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হয়েছে, যেখানে থাকার, খাওয়ার এবং ভ্রমণের সব কিছু একসাথে করা যাবে।
স্থানীয় রেস্টুরেন্টগুলোতে স্ন্যাক্স এবং অন্যান্য মজাদার খাবারও পাওয়া যায়। হোটেলে এসে সকলে নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। দাম্পত্য যারা রয়েছে তাদের জন্য একটি করে রুম পার্মানেন্ট, আর যারা সিঙ্গেল আছে তারা 3 জন করে একটি রুমে থাকবে। সেই অনুযায়ী রুম বুকিং করা হয়েছে। জার্নি করে সকলেই ক্লান্ত ছিল, সেজন্য ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিচ্ছে। ঠিক করেছে সন্ধ্যার পর সকলে মিলে আড্ডা দেবে। মোমের এতক্ষণ ঘুম পেলেও এখন আর ঘুম আসছে না। তখন ক্লান্ত ছিল বলে হয়তো ঘুম পাচ্ছিল। গাড়িতে বেশ ভালোই ঘুমিয়েছিল। মোম বারান্দায় দাঁড়িয়ে আছে। এখান থেকে বাহিরের কোলাহলপূর্ণ পরিবেশ সুন্দর করে দেখা যাচ্ছে। বারান্দায় বসার ব্যবস্থা আছে। মোম চেয়ার টেনে বসে পড়ল। গালে এক হাত ঠেকিয়ে তাকিয়ে থাকলো অনিমেষ। আগুনের চোখে ঘুম ধরা দিয়েছে। আনমনে পাশে হাত রাখতেই চমকে উঠল। হে কি, মোম কোথায়? এখানেই তো শুয়েছিল। আগুন দরজার দিকে তাকায়, দরজা তো বন্ধ। তাহলে মোম কোথায় গেল? আগুন উঠে বসলো, ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক নজর বোলালো। বারান্দায় কারো জর্জেট ওড়না হাওয়ার প্রকোপে উড়ছে। চিন্তা অসুবিধা হলো না, এটা মোমের ওড়না। আগুন চল শক্ত করে এগিয়ে যায়। ছোট্ট লোহার টেবিলে ধারাম করে হাত দিয়ে শব্দ তুলল। আকস্মিক শব্দের তোপে মোম কেঁপে ওঠে। তড়িৎ বেগে নজর ফেরালো সেথায়। আগুনের রাগান্বিত চোখে চেয়ে আছে। রাগের আভাস কতটা তীব্র সেটা আগুনের ঘন ঘন নিঃশ্বাস আর বক্ষস্থল ওঠানামার দরুন বুঝতে পারল। মোম শুষ্ক ঢোক গিলে উঠে দাঁড়ায়। হা করে কিছু বলতে চাইল, কিন্তু আগুন তার আগে মোমের বাহু ধরে টেনে রুম নিয়ে আসলো। এক প্রকার ঝাড়া দিয়ে মোমের হাত ছেড়ে দিল। সজোরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে মোমের উপর উঠে গেল। মোম হকচকিয়ে যায়। অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে চেয়ে রইল। মোমের হাত দুটো বিছানায় চেপে ধরে ক্রোধান্বিত ভঙ্গিতে তাতে দাঁত চেপে আগুন বলল, আমাকে টেনশন দিতে খুব মজা পাও, তাই না? ঘুমে আচ্ছন্ন হয়ে হেঁটে হোটেল পর্যন্ত আসতে পারছিল না, আর এখন যখন ঘুমানোর জন্য বলেছে তখন তুমি চুপু চুপু উঠে বারান্দা চলে গেলে। আমাকে একবারে বলার প্রয়োজন মনে করলে না? মোম ভীত নয়নে চেয়ে আতঙ্কিত গলায় বলল, ঘুম আসছিল না, সেজন্য উঠে পড়েছিলাম। তাছাড়া রুমেই তো ছিলাম, বাইরে তো যাইনি। আগুন চিৎকার করে উঠে ধমকে বলে, আমার মুখে মুখে তর্ক করছো? সাহস বেড়ে গিয়েছে। দিন দিন অবদ্ধ হয়ে যাচ্ছ। কথা বলে গায়ে মাখো না। ডানা বেশি বড় হলে সেটা কাটতে আমার বেশি সময় লাগবে না। মোম হতভম্ব হয়ে গেল। কি থেকে কি বলছে এই লোক? না ঘুমিয়ে উঠে পড়া এই সামান্য ব্যাপারে এতটা রেগে গিয়েছে, এভাবে ধমকাচ্ছে। চেপে ধরা হাতে বেশ ব্যথা পাচ্ছে মোম। আগুন বেশ শক্ত করে মোমের হাত ধরে রেখেছে। মোম হাত ছাড়ানোর চেষ্টা করলো না, এতে কোমরটা আরও রেগে যেতে পারে। ভীষণ কান্না পাচ্ছে ওর। ঘন পাপড়িযুক্ত আঁখি জোড়া ছলছল করে উঠল। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু সফল হলো না। বেহায়া চোখ দুটো থেকে নোনা জল গড়িয়ে পড়ল। এক সময় না পেরে মোম ফুপিয়ে কেঁদে উঠল। মোমের কান্নায় আগুনের হুঁশ ফেলল। তুরন্ত হাত ছেড়ে দিল। ঝট করে মিশিয়ে নিল প্রশস্ত বুকে। লম্বা লম্বা শ্বাস টানলো। মাথায় আদুরে হাত বোলালো। ভারীকে নিঃশ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, অচেনা জায়গায় এসছো। আমার জন্য না হলেও তোমার জন্য এই শহর নতুন। তোমাকে দেখতে না পেয়ে টেনশনে পড়ে গিয়েছিলাম। এমনিতে একটা ব্যাপারে তোমাকে নিয়ে ভয়ে তটস্থ থাকি, তাই রাগ হয়েছিল। মোম কিছু বলল না। আগুনের বুকে থেকে ক্রমশ ফুপিয়ে যাচ্ছে। আগুন পুনরায় অত্যন্ত মোলায়েম গলায় বলল, জায়গাটা অপরিচিত, আমাকে না বলে কোথাও যাবে না। যেখানে যাবে আমাকে বলে যাবে, মনে থাকবে তো? মোম ঠোঁট উল্টে বলে, থাকবে, তবে ওয়াশরুমে গেলেও বলে যেতে হবে। আগুন এক পেশে হাসলো আর একটু নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, দরকার হলে তাই। এবার বলো, না বলে আর কোথাও যাবে? মোম ছোট করে উত্তর দিল, যাব না। আগুন তপ্ত শ্বাস ছাড়ল। অঞ্জলি পুটে মোমের কোমল মুখশ্রী তুলে নিল। এইটুকুতেই কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা। সাহাদিকে আর আগুন তার পিচ্ছি বউকে কোমলমতি বলে। আগুন গরম ওষ্ঠপুট এগিয়ে মোমের চোখে চুমু দিল। পরপর চুমু পড়ল মোমের পাতলা পিরপ ঠোঁটে। আগুন যত্ন করে চুমু খেলো বইয়ের কোমল রক্তাভা গালে। মোম চোখ তুলে চায়। আগুন তার ভেজা গাল মুছে দিল। মোম ভোতা মুখে বলল, ঘুম আসে না। মোমকে বুকে নিয়ে শুয়ে পড়ল আগুন। রাশভারী গলায় বলে, কোনো কথা না, চুপ করে চোখ বন্ধ করো, ঘুম চলে আসবে। হোটেল থেকে মাগরিবের আজানের পর সকলে বের হলো। সকলে মুড এখন ফুরফুরে। অল্প অল্প বাতাস বইছে, গায়ে লাগায় বেশ আরাম অনুভব করছে সকলে। গরমের সময় প্রকৃতি হাওয়া মন্দ না। হোটেল থেকে কিছু দূর
সকলে গোল হয়ে আসন পেতে বসেছে। বসার জন্য চেয়ারের ব্যবস্থা নেই। স্থানীয় লোকেরা পার্টি বিছিয়ে দিয়েছে। এতগুলো মানুষ, সবাইকে চেয়ার জোগাড় করে দেওয়া সম্ভব নয়, সেজন্য পার্টির ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় লোকেরা ভীষণ আন্তরিকতার সঙ্গে তাদের বরণ করেছে। সকলে মিলে টুকটাক গল্পের আসর জমিয়ে দিয়েছে। এই গরমের মধ্যে আনন্দটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য ওঠানোর মাঝখানে শুকনো কাঠ জ্বালিয়ে দিয়েছে। মোম খুশিতে হাততালি দিতে চেয়েও পারিনি, কারণ সবাই আছে এখানে। সকল দাম্পত্যের মধ্যে আগুন মোমের জুটি বেশ আকর্ষণ করছে। দুজনের গায়ে একই রঙের পোশাক। সকলের মধ্যে থেকে রাফি দাঁড়িয়ে উচ্চস্বরে বলে উঠল, শুধু গল্পগুজব করে সময় পার করলে চলবে? যারা পার্টনার সহ এসেছেন তাদের তো রাজ কপাল, আর আমরা যারা সিঙ্গেল তাদের তো ফাটা কপাল। যাই হোক, কোনো গেম খেলার আয়োজন করলে কেমন হয়? প্রিন্সিপাল স্যার ভাবুক চিত্তে উৎফুল্ল সমেত বললেন। ভালো হবে। কি গেম খেলা যায় বলো তো? রাফি আগুনের দিকে চেয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, প্রফেসর আগুন, আপনি কিছু বলুন। আগুন নড়ে চড়ে উঠল। ঠোঁটে ঠোঁট চেপে কিছুক্ষণ চুপ থেকে নরম কণ্ঠে জানালো, খেলুন, আপনাদের যেটা ভালো লাগে, আমি এসবের মধ্যে নেই। রাফি ভ্রুকুচকে জানতে চাইল, নেই মানে? তা বললে তো শুনবো না। আপনাকেও খেলায় অংশগ্রহণ করতে হবে। এখানে উপস্থিত প্রত্যেক সদস্যদের খেলতে হবে। এটা এক ধরনের মজা, কেউ হেয়ালি করবে না। আগুন ঠোঁট দুটো গোল করে ভারিকে নিঃশ্বাস ছাড়ল। কোনো প্রতিক্রিয়া দেখালো না। রাফি পুনরায় ভাষণ দেওয়ার ভঙ্গিতে বলল, এখানকার স্থানীয় সঙ্গীত বা নৃত্য অনুষ্ঠান আয়োজন করলে কেমন হয়? চিন্তা নেই, আপনারা যারা যেই গান নাচ পারেন সেভাবে সকলের সামনে প্রেজেন্ট করবেন। তাছাড়া স্থানীয় লোকেরা আমাদের সাথে খেলা অংশ নেবে। এতে তাদের গান নৃত্য উপভোগ করতে পারবো। সবার মধ্যে আনন্দদায়ক পরিবেশ তৈরি হবে। প্রিন্সিপাল মুচকে এসে সায় জানালেন। রাফি গলা পরিষ্কার করে খেলার নিয়ম বলতে লাগলো, কাগজের মধ্যে কিছু লিখে তা ভাঁজ করে অনেকগুলো চিরকুট একত্রে রাখা হবে। সবাইকে তার পছন্দ মতো একটা করে চিরকুট নিতে হবে। সেটাতে যা লেখা থাকবে তাকে সেটা করতে হবে। এক্ষেত্রে সম্প্রতিদের জন্য একটা লাভ আছে। সেটা হলো, একজন চিরকুট নিলে সে যদি সেটা করতে না পারে তাহলে তার পার্টনার তার হয়েও কাজটা করে দিতে পারবে। সো এভরিওয়ান, আপনারা সবাই বুঝতে পেরেছেন খেলার নিয়ম। সকলে একসঙ্গে উচ্চ আওয়াজে বলে উঠল, ইয়েস। রাফি এক একটা চিরকুটে কিছু লেখে ভাঁজ করে সবগুলো চিরকুট একত্রিত করলো। স্থানীয় লোকদের থেকে ছোট্ট একটা ঝুলি নিয়ে সেটাতে চিরকুটগুলো রাখলো। প্রথমে প্রিন্সিপাল স্যারকে একটা চিরকুট উঠাতে বলল। প্রিন্সিপাল মুচকি হেসে একটা চিরকুট তুললেন। সেটাতে লেখা নাচতে হবে। প্রিন্সিপাল হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, এই বয়সে আমি নাচবো? রাফি উৎফুল্ল চিত্তে ভারিকে গলায় বলল, অবশ্যই স্যার, আনন্দের কোনো বয়স হয় নাকি? চেষ্টা করছি। রাফি ছোট্ট একটা মিউজিক বক্সে পুরোনো দিনের গান ছেড়ে দিল। প্রিন্সিপাল গানের তালে যেমন পেরেছে নিচে দেখালেন। মোম হাসি মুখে পুরোটা মুহূর্তটা উপভোগ করলো। আগুন খেলায় মনোযোগ কম দিয়েছে। সে তো হাসি মাখা বউয়ের মুখশ্রী দেখতে ব্যস্ত। যে ছেলে বউ ছোট বলে বিয়ে করবে না বলে চিৎকার করে বাবার সাথে মনোমালিন্য পর্যন্ত করেছে, সে ছেলে এখন পিচ্চি বউয়ের প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে পড়েছে। মোম থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারে না। দূরে গেলেই বুকটা কেমন শূন্য শূন্য লাগে। একে একে সবাইকে চিরকুট দেওয়া হলো। যার চিরকুটে যেটা লেখা ছিল সবাই সেটা আনন্দ স্বরূপ করে দেখিয়েছে। স্থানীয় লোকেরা তারাও খেলায় অংশগ্রহণ করে নাচ গান করে সবাইকে আনন্দ দিয়েছে। কিন্তু যখন আগুনের পালা আসলো তখন সে বেঁকে বসলো, কারণ তার চিরকুটে নাচতে বলা হয়েছে। আগুন তো নাচতে পারে না, আর আগুনের পার্টনার মোমকে তো আগুন নাচতে কিছুতেই দেবে না। রাফি বিরক্তিকর মুখভঙ্গিতে বলে ওঠে, আগুন স্যার, আপনি কিন্তু খেলার নিয়ম ভঙ্গ করছেন। প্রিন্সিপাল স্যারও তো নাচতে পারছিলেন না, তবুও তিনি যেমন পেরেছেন নেচে দেখিয়েছেন। আপনি একটু নেচে দেখালে কি হবে? আগুন মুখ কুঁচকায়। রাগ হচ্ছে ভীষণ। বেশিরভাগ সিনিয়র তাই চেঁচিয়ে কিছু বলতেও পারছে না। কিছুটা ঝাঁজ সমেত তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, দেখুন, আমি নাচতে পারি না, শুধু শুধু জোর করে তো লাভ নেই। রাফি বাঁকা হাসলো। উচ্ছ্বাসিত কণ্ঠে শুধালো, আচ্ছা, নাচতে না পারলে আপনাকে এখন যেটা করতে বলবো সেটা করে দেখান। আগুন ভ্রু কুঁচকে ফেললো। চওড়া গলায় জানতে চাইলো, সেটা কি? রাফি গলা খাকারি দিয়ে জানায়, আমাদের সকলের সামনে রোমান্টিক একটা গান গেয়ে ভাবিকে প্রপোজ করতে হবে। আগুন অকপটে জবাব দিল, এটাও পারবো না।
খেপে গেল রাফি, নাকের পাটাটন ফুলিয়ে খোঁচা মেরে বলল, জানতাম পারবেন না, স্টুডেন্টের চিটিং দেওয়া ছাড়া আর কিছুই পারেন না, জানা আছে আমার। আহারে, পিচ্চি ভাবিটা কত আশা করেছিল বরের থেকে ঘুরতে এসে রোমান্টিক কিছু মুহূর্ত উপহার পাবে, সেটা আর হলো না। তার বর তো আনরোমান্টিক। আগুন বিড়বিড় করে বলল, রোমান্টিক কিনা সেটা আপনার ভাবি রুমে গেলেই টের পাবে। কি বিড়বিড় করছেন, আমাদের শুনিয়ে বলুন। আগুন তপ্ত শ্বাস ছাড়ল, মোমের দিকে নজর রেখে ভরাট স্বরে বলে, দ্বিতীয় অপশন চয়েস করলাম। রাফি ঠোঁট এলিয়ে হাসল, খুশিতে গদগদ হয়ে বলল, এই না হলে আগুন স্যার, শুরু করুন। মোমের হাত ধরে আগুন উঠানের মাঝখানে আসলো। মোম আর চোখে আশেপাশের মানুষের দিকে তাকাচ্ছে, সকলের নজর এই দম্পতির দিকে। মোমের লজ্জা লাগছে, আগুনের গান শোনার জন্য সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। মোম নিজেও ভীষণ এক্সাইটেড। নিস্তব্ধতা কাটিয়ে আগুন গলা ছেড়ে গেয়ে উঠল, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় গান গাইতে গাইতেই মোমের কোমর পেঁচিয়ে দূরত্ব ঘুচিয়ে নিল। মোম হা করে সন্তুষ্টের চোখে আগুনের দিকে চেয়ে আছে। আগুনের গানের গলা তেমন ভালো না হলেও অতটাও খারাপ না। মোমের মনে সুখ পাখিরা নেচে উঠছে। কুমড়োটা গান গেয়েছে তার জন্য, বিশ্বাস করতে পারছে না। আগুন গোলাপি অধৈর্যরা নেড়ে নেড়ে মোমের চোখে চোখ রেখে নিরেট স্বরে বলে ওঠে, এই কোমলমতি, বক্ষপিঞ্জরের জায়গা তো করেই নিয়েছ, বাকিটা জীবন তোমার পাশে, তোমার সাথে থাকার অনুমতি পাবো কি? আমার রাগ, আমার শাসন, আমার জেদ সবকিছু মেনে নিয়ে থাকবে কি আমার সাথে? আমার মনের অপ্রকাশিত অনুভূতি মেশানো কথাগুলো তুমি তোমার হৃদয়ের ব্যাকুলতা দিয়ে বলছি নিও, আমি যেমন তেমন ভাবি আমিটাকে মেনে নেবে কি? বলো আমার কোমলমতি। মোম একরাশ মুগ্ধতা নিয়ে আগুনের বলা সকল কথা তৃপ্তি সহ শ্রাবণ করেছে। কি বলছে এই কুমড়ো মার্কা লোকটা? মোম তাকে মেনে নিবে কিনা জানতে চাচ্ছে। মোম তো কবুল বলার পর থেকেই মানুষটাকে নিজের একান্ত আপন ব্যক্তিগত রূপে স্বীকার করে নিয়েছে। মানুষটার মোহ, বাচনভঙ্গি, যত্নে আটকেছে ক্ষণে ক্ষণে। পাশ থেকে রাফি সহ বাকিরা চিল্লিয়ে বলছে, ভাবি উত্তরটা দিয়ে দেন, বেচারা স্যার কতটা আবেগ সমেত উদ্বেগ নিয়ে আপনার দিকে চেয়ে আছে। মোমের চোখে জলকণা উকি দিচ্ছে। বার কয়েক পলক ঝাপটিয়ে ধীর গলায় বলে উঠল, আমি আপনার সকল কথাই রাজি মাস্টারমশাই। আগুন চোখ বুঝে নিল, লম্বা শ্বাস টেনে প্রশান্তির নিঃশ্বাস ত্যাগ করলো। রাফি সশব্দে সিটি বাজালো। সবাই একসাথে জোরে হাততালি দিয়ে ওদের শুভেচ্ছা জানালো। বরপক্ষের খাওয়া দাওয়ার পর শম্ভুধান সেন তেমন ভালো আয়োজন করতে পারেনি বলে ক্ষমা প্রার্থনা করে বিদায় দেওয়ার ইঙ্গিত দিলে বরের মামা আশ্চর্য হয়ে বললেন যে, ঠাট্টা করিতেছেন নাকি? এবার জবাবে শম্ভুনাথ সেন ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করার ইচ্ছে তার নেই বলে স্পষ্ট জানিয়ে দেন। কারণ যারা মনে করে কন্যার বাবা গহনায় ফাঁকি দেবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক গড়ে তোলার প্রশ্নই ওঠে না। পড়ার টেবিলে বসে আনিকা বাংলা বইয়ের পড়া পড়ছে। সামনে টেস্ট পরীক্ষা আছে, এখন পড়ায় মনোযোগী হওয়া অতি আবশ্যক। যখন পড়ায় গভীরভাবে ডুবে গেল, ঠিক তক্ষুনি ভাইব্রেশনে থাকা মোবাইলটা ভো ভো আওয়াজে বেজে ওঠে। বিরক্তিতে মাথা চাড়া দিয়ে উঠল। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো। পরিচিত নাম্বার, বেয়াদব আয়মান শিকদারের। মোবাইলটা কানে ধরে ছাঁচালো গলায় বলে ওঠে, এত রাতে ফোন করেছেন কেন? আয়মান আরাম করে চেয়ারে মাথা এলিয়ে দিল। দেয়াল ঘড়ির কাঁটার দিকে নজর বুলিয়ে মুচকি হেসে বলল, বেশি রাত তো হয়নি, সবে রাত 9টা। আনিকা ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। দরজার দিকে একবার উকি দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আপনার কাছে বেশি না হলেও আমার কাছে অনেক বেশি। রাখছি, আমার ডিস্টার্ব হচ্ছে। আয়মান মৃদুস্বরে চিৎকার করে উঠল। গমগমে গলায় বলল, এখন রাখবো না, কথা আছে। আনিকার মেজাজ খারাপ হচ্ছে। পড়া রেখেই ফালতু ছেলেটার বকবক করার ইচ্ছে ওর নেই। ভারিক্কি গলায় প্রশ্ন করলো, বলুন কি কথা? কি করছো? আনিকা কটমট করে জবাব দিল, আপনার সাথে কথা বলছি। আয়মান উচ্চ আওয়াজে হেসে ওঠে। আনিকার গা জ্বলে উঠল। তিরিক্ষি মেজাজ নিয়ে জিজ্ঞেস করে, আপনার আর কিছু বলার আছে? নয়তো আমি রাখছি।
আয়মান তুরন্ত উত্তর দেয়, রেখো না, আমার সাথে কথা বলা ছাড়া আর কি করছো সেইটা বলো। পড়ছি। ডিনার করেছো? না। কখন করবে? সেটা আপনাকে বলতে হবে? অবশ্যই। কেন বলবো? তুমি আর আমি তো একই। ডার্লিংকে রেখে একা কিভাবে খাই বলো? রাতের বেলা মতিভ্রম হলে চলন্ত কয়লার উপর দিয়ে হাঁটেন। আয়মান ঠোঁট এলিয়ে হাসলো, মোহনীয় কণ্ঠে বলে, কয়লার উপর দিয়ে হাঁটার দরকার নেই, তোমাকে দেখলে মতিভ্রম এমনিতেই কেটে যাবে। আনিকা আর আয়মান একে অপরের সাথে কথা জুড়ে দিয়েছে। আয়মান উচ্ছ্বাসিত হয়ে কথা বলে যাচ্ছে আর আনিকা সেই সকল আজাইরা প্যাচাল চুপ করে শ্রাবণ করছে। আয়মান ইচ্ছে করে এমন অদ্ভুত কথাবার্তা বলছে যে আনিকাকে রাগিয়ে দিচ্ছে। আনিকার রাগান্বিত হয়ে বলা কথাগুলো আয়মান খুব এনজয় করছে। খুক খুক শব্দ তুলে অবিরত কেসে চলেছেন সানাউল্লাহ। কাশির চোটে বুকে ব্যথা করছে, হাত দিয়ে বুক ডলছে, কাজ হচ্ছে না। ব্যথাটা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, তৃষ্ণা পেয়েছে তার, গলাটা শুকিয়ে আসছে। হাত বাড়িয়ে পানির গ্লাস হাতে তুলে নিতে চাইলেন, কিন্তু সফল হলেন না। সিলভারের গ্লাসটা হাত ফসকে পড়ে গেল, ফ্লোরে পড়ে টুংটাং আওয়াজ তুলল। সেই প্রতিধ্বনি আনিকার কর্ণগোচর হলো। ভাবুক চিত্তে আয়মানের সাথে কথা বলা চলমান রেখে বাবার রুমে প্রবেশ করলো। মুহূর্তে সারা মুখ আতঙ্কে ছেয়ে গেল। মুঠো হতে মোবাইলটা আছড়ে নিচে পড়ে যায়। আনিকার তনু মন কনকনে শীতের মতো থরথর করে কেঁপে উঠল। বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে, বাবা! হসপিটালের বেঞ্চিতে বিষণ্ণ মনে বসে আছে আনিকা। মেয়েটার গাল বেয়ে ক্রমাগত নোনা পানি গড়িয়ে পড়ছে, জোরে জোরে শ্বাস টানছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখে মুখে লেপ্টে আছে একরাশ অন্ধকার। হৃৎপিণ্ডটা ভয়ে দ্রুত গতিতে লাফাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকাতে চাচ্ছে, কিন্তু কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠ ফুঁড়ে গনগন শব্দ করে বেরিয়ে আসছে। তার পাশে চিহ্নিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আয়মান। আস্তে করে আনিকার পাশে বসে দ্বিধা নিয়ে কাঁধে হাত রাখলো। ভেবেছিল আনিকা ঝাড়ি মেরে হাত সরিয়ে দেবে, তবে সে দিল না। আয়মানকে অবাক করে দিয়ে তার বুকে কপাল ঠিকে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। থমকে গেল আয়মান, বিস্ময় কিং কর্তব্য বিমর্ষে। হাটের বাম পাশে ধরাস ধরাস করছে। আনিকার একটুখানি ছোঁয়ায় পুরুষালী শরীরটা মৃদু কম্পনে কেঁপে ওঠে। হাত দুটো মুঠো করে চোখ বন্ধ করে ফেলল সে। অধরে ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি। চোখ খুলে হাত উঠিয়ে আদরে সমেত আনিকার মাথায় রাখল। ভরসা স্বরূপ বলে উঠল, চিন্তা করো না, আঙ্কেল দ্রুতই ঠিক হয়ে যাবেন, আল্লাহকে ডাকো। তখন আনিকা সানাউল্লাহর রুমে এসে দেখে তিনি বুকে হাত চেপে বিছানায় তড়পাচ্ছেন। চোখ উল্টে কেমন ছটফট করছেন, মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। বাবার এরকম অবস্থা দেখে সজোরে চিৎকার করে উঠেছিল মেয়েটা। দৌড়ে গিয়ে বাবাকে ধরে হাউমাউ করে কান্না করে ফেলেছিল। মোবাইল নিচে পড়া সত্ত্বেও কল কাটেনি, বন্ধ হয়নি। ওপাশ থেকে আয়মান উদ্বেগ সমেত হ্যালো হ্যালো বলেই চলছিল, কিন্তু আনিকার থেকে উত্তরস্বরূপ কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যায়নি। একা মেয়ে হয়ে এই রাতে অসুস্থ বাবাকে নিয়ে কোথায় কিভাবে যাবে, কোনো কিছুই বোধগম্য হচ্ছিল না। ব্যাকুলতা চিত্তে যা মাথায় এসেছে সেটাই করেছে। সরিষা তৈল গরম করে বাবার বুকে মালিশ করে দিয়েছে। পানির গ্লাস মুখের সামনে ধরলেও তিনি পানি পান করতে সক্ষম হলেন না। ঠোঁট দুটো বাঁকিয়ে মুখের পানি পড়ে গিয়ে গলা বুক ভিজে গিয়েছে। আনিকা কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে আয়মান এসে ওদের বাড়িতে উপস্থিত হয়। আনিকার গলা ছেড়ে কান্নায় আয়মান বক্ষস্থলে চিনচিন ব্যথা অনুভব করছিল। দিক বেদিক ভুলে মিনাকে ইম্পর্টেন্স কাজ আছে বলে রাতের বেলা বাসা থেকে বেরিয়ে আনিকাদের বাড়িতে চলে আসে। সানাউল্লাহর শরীরের অবস্থা বেগতিক দেখে আশেপাশে কয়েকজনকে ডেকে গাড়িতে উঠিয়ে দ্রুত ছুটল কাছাকাছি কোনো হসপিটালে। আয়মান নিজেদের বাড়ির গাড়ি করে এসেছিল, সেজন্য এক্সট্রা গাড়ি ভাড়া করার প্রয়োজন হয়নি। হসপিটালে পৌঁছে আয়মানের পরিচিত সিনিয়র একজন ডক্টরের সাহায্যে সানাউল্লাহর চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা করা হয়। ক্রন্দনরত অবস্থায় ভাঙা গলায় আনিকা বলে উঠল, আমার বাবা ছাড়া কেউ নেই, বাবার কিছু হয়ে গেলে আমি বড্ড একা হয়ে যাব। আয়মান সান্ত্বনা দিতে পারল না। ডক্টর এখনো বের হয়নি। কি হয়েছে সানাউল্লাহর বা কি হতে চলেছে বোঝা মুশকিল। তবু আনিকাকে সামলাতে বলল, ভরসা রাখো, আঙ্কেলের কিছু হবে না, আমি আছি তো তোমার পাশে, তুমি একা নও। আনিকা ভেজা চোখে তাকায়। নিষ্প্রভ শান্ত চাহনি তার। সামলাতে মুখশ্রী কেমন প্রাণহীন দেখাচ্ছে। কান্নার প্রকোপে ফুপানোর দরুন ঠোঁট দুটো মৃদু কেঁপে কেঁপে উঠছে। কম্পমান ঠোঁটের দিকে চোখ পড়তেই আয়মানের ঘোর লেগে যাচ্ছে। চটজলদি নজর ফিরিয়ে নিল সে। শুষ্ক ঢোক গিলল। আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ডক্টর মাস্ক খুলে বেরিয়ে আসলেন। আনিকা উঠে ডক্টরের কাছে এসে আতঙ্কিত মুখে ভীত গলায় জিজ্ঞেস করল,
আমার আমার বাবা আমার বাবা ঠিক আছে তো? ডক্টর নিশ্চুপ রইলেন। আনিকার ভয় বৃদ্ধি পেল, কাতর গলায় পুনরায় জানতে চাইল, কথা বলছেন না কেন? আমার বাবা? আয়মান এসে আনিকার পাশে দাঁড়ায়। এই ডক্টর বোবা হয়ে আছে কেন? তিরিক্ষি মেজাজ নিয়ে প্রশ্ন করে। কি সমস্যা ডক্টর? চুপ করে আছেন কেন? উত্তর দিন। আপনার চুপ থাকায় আমাদের চিন্তার পরিমাণ বাড়ছে, আপনি কি সেটা বুঝতে পারছেন না? ডক্টর ধীর গলায় জবাব দিলেন, পেশেন্টের হার্টের সমস্যা, খোদার কাছে শুক্রিয়া মারাত্মক ক্ষতি হয়নি। তিনি ভেবে অতিরিক্ত টেনশন করেন, যার জন্য বুকের ব্যথা অধিক হারে বেড়ে গিয়েছিল। পেশেন্টকে টেনশন ফ্রি রাখবেন, সবসময় হাসি খুশি রাখার অপ্রাণ চেষ্টা করবেন। মেডিসিন লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবেন। আনিকা চোখ বুজে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বুক থেকে যেন কোনো ভারী বস্তু নেমে গিয়েছে। চটফটিয়ে বলে ওঠে, আমি বাবার সাথে দেখা করতে চাই, আর আপনার নির্দিষ্ট টাকা আমি পরে দিয়ে দিব। ডক্টর মুচকি হেসে বললেন, কোনো পেমেন্ট করতে হবে না, আয়মান আপনাদের পেমেন্ট আগেই করে দিয়েছে। আপনি চাইলে আপনার বাবাকে আজই বাড়িতে নিয়ে যেতে পারেন। আনিকা উৎফুল্লতা সমেত বলে, ধন্যবাদ ডক্টর। ডক্টর চলে গেলেন। আনিকা তাকায় আয়মানের দিকে। আয়মান হাত দিয়ে মাথা চুলকায়, এদিক ওদিক নজর ঘুরায়। ডক্টরকে নিষেধ করেছিল এসব কথা আনিকাকে জানাতে। ডক্টর আয়মানের কথা অগ্রাহ্য করে বলে দিলেন, আচ্ছা আনিকা আবার ভাববে না তো আয়মান ওদের উপর দয়া দেখাচ্ছে? উল্টো পাল্টা চিন্তা করে ভুল বুঝবে না তো? আয়মান সব চিন্তা ভাবনায় মশগুল তখন আনিকা তার ভাবনার ছেদ ঘটিয়ে মৃদুস্বরে বলে উঠল, কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব বুঝতে পারছি না। আয়মান পূর্ণ দৃষ্টিতে তাকায় আনিকার পানে। ঠোঁটে তার না বলা কত শত কথা, বিরার পাহাড় সমান আকাঙ্ক্ষা, চাহনিতে এক টুকরো আশা। কণ্ঠ খাদে এনে শীতল গলায় বলল, কৃতজ্ঞতা জানাতে চাও? চাই তো। কৃতজ্ঞতা তোলা রইল, সময় সুযোগ বুঝে চেয়ে নেব। আনিকা ম্লান হাসলো, কণ্ঠ নিচুতে নিয়ে নরম গলায় জানালো, অপেক্ষায় থাকলাম। চলো আঙ্কেলের সাথে দেখা করে আসি। বেশ রাত করে আড্ডা দেওয়ার পর সবাই হোটেলে ফিরে আসে। ডিনার করে সকলে নিজেদের বরাদ্দকৃত রুমে চলে যায়। হোটেলের রুমে পরিবেশটা স্নিগ্ধ আর মায়াময় আবহাওয়ায় ভরপুর। মোম জানালার পাশে দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে, যেন সে কিছু একটা অনুভব করছে, কিন্তু সেটা কি ঠিক বুঝে উঠতে পারছে না। আগুন ধীরে ধীরে তার পেছনে এসে দাঁড়ায়। মোমকে দেখে এক মায়াবী নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ল। আস্তে আস্তে আগুন তার কোমর আলতোভাবে আঁকড়ে ধরে মোম প্রথম একটু সরে যায়। লজ্জার মৃদু আভায় মুখ নিচু করে ফেলে, কিন্তু তারপর সে ধীরে ধীরে শান্ত হয়। আগুনের সে উষ্ণ স্পর্শে সর্বাঙ্গে ঝংকার দিয়ে উঠল। আগুন মোমের হাত ধরে একটু ঘুরিয়ে তার মুখোমুখি করে। চোখে চোখ পড়তেই দুজনের হৃদয় একত্রিত স্পন্দিত হয়ে ওঠে। মোমের চোখে চোখ রেখে আগুন নিরেট স্বরে বলে ওঠে, এই মুহূর্তটা আমি তোমাদের বিলীন হতে চাই। কি নিদারুণ আবদার! মোম বলার মতো কথা খুঁজে পেল না। আগুন মোমের কপালে কপাল ঠেকিয়ে নেশালো গলায় ডাকে, কোমলমতি। মোম ঘন ঘন শ্বাস টেনে মৃদু আওয়াজে উত্তর দেয়, ছুঁয়ে দিলে রাগ করবে কি? মোম নীরব। আগুনের বক্ষ বিভাজনে উথাল পাথাল ঢেউ হানা দিয়েছে। এই ঢেউয়ের তোপ শিথিল করতে তার মোমকে প্রয়োজন। আগুন পুনরায় একই ভঙ্গিতে ডাকলো, মোম। মোম নিশ্চুপ থেকে আচমকা আগুনের বুকে তার লজ্জারাঙা মুখটা লুকিয়ে ফেলল। নীরবতা দিয়ে আগুনের ডাকে সাড়া দিল। আগুন তার ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি এনে ঘোর লাগা গলায় বলে, আমার বেসামাল উৎপীড়নের সাগরে তোমাকে স্বাগতম আমার কোমলমতি। মোম চোখ খিচে বন্ধ করে নিল। সময়ের পলকে নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। চিরচেনা সেই সুখকর লজ্জা তেড়ে এলো চঞ্চল কিশোরীর মুখশ্রীতে। ভারীকে নিঃশ্বাস ছেড়ে নিজের গাত্রে গাত্রে তীব্র নেশা জানান দিচ্ছে। আগুন উষ্ণ ওষ্ঠপুট এগিয়ে মোমের কপালে আলতো করে ঠোঁট রাখে। দৃঢ় চুমু খেয়ে গাল বেয়ে তার চিবুকে এসে ঠোঁটের স্পর্শ ফেললো। প্রতিটি চুম্বনে মোমের শরীর কেঁপে ওঠে। এই স্পর্শ তার মনের গভীরে এক অদ্ভুত আবেগের জন্ম দিচ্ছে। আগুনের হাত মোমের পিঠ বেয়ে ধীরে ধীরে তার কোমর পর্যন্ত বেয়ে যায়। এক ঝটকায় তাকে আরো কাছে টেনে নেয়। মোমের নরম শরীর পুরোপুরি আগুনের বাহুডোরে আবদ্ধ হয়ে যায়, আর মোম এই বন্ধনে নিজেকে হারিয়ে ফেলতে চায়। নিজেকে সম্পূর্ণভাবে আগুনের বেসামাল উৎপীড়ন সমর্পণ করতে প্রস্তুত সে। আস্তে আস্তে আগুন মোমের ঘাড়ের পাশে নিজের ঠোঁট রাখে। এক ধরনের মিষ্টি শিহরণ মোমের শরীর জুড়ে বয়ে যায়। আগুনের ঠোঁটের কোমল স্পর্শ মোম আরো বেশি করে নিজেকে আগুনের মাঝে হারিয়ে
হারিয়ে ফেলছে। আগুন মোমের গলা থেকে ওড়না সরিয়ে সেথায় ঠোঁট বুলিয়ে চলেছে। মোমের প্রতিটি নিঃশ্বাস একটু একটু করে থেমে আসে। নিঃশ্বাসের গতি জোরালো, তার সমস্ত ইচ্ছা, আবেগ, ভালোবাসা আগুনের প্রতিটি স্পর্শে নিবেদিত হয়ে যাচ্ছে। মোমের হাত এবার ধীরে ধীরে আগুনের বলিষ্ঠ পিঠের উপর উঠে আসে। সে তাকে শক্ত করে ধরে, যেন এই মুহূর্তটি আর কখনো শেষ না হয়। আগুন তার হাত দিয়ে মোমের মুখের পাশটা আলতোভাবে ছুঁয়ে দেয়। প্রতিটি মুহূর্তে মোমকে আরও গভীরভাবে অনুভব করতে চায়। তখন মুখটা মোমের কাছাকাছি নিয়ে আসে, নিঃস্বাক্ত চোখে মোমের কোমল মুখটা অবলোকন করছে। অধর জোড়া এগিয়ে মোমের নাকে ছুঁয়ে দিল, থুতনিতে গাঢ় করে চুমু খেলো, অপেক্ষা করল না। মুহূর্তের মধ্যে দুজনের ঠোঁট যুগল একত্রে মিলিত করে দিল। মোম দম খিসে আগুনের সিল্কে চুল আঁকড়ে ধরে। এক অদ্ভুত মাধুর্যে তাদের হৃদয়ের আবেগ সমেত ধরা দেয়। মোমের ঠোঁটে চুমু খেয়ে আগুন তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। হাত বাড়িয়ে ওড়না টেনে দূরে ছুঁড়ে মারে। মুখ ডুবিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে তুলল বইয়ের গলদেশ ঘাড়। আগুনের উন্মুক্ত ভারিক্কি শরীরটার সম্পূর্ণ ভর ছেড়ে দিল মোমের পাতলা ক্ষুদ্র শরীরের উপর। মোমের নিঃশ্বাস আটকে আসছে, খামচে ধরেছে আগুনের বলিষ্ঠ পিঠ। উন্মাদ আগুন তাকে এক রত্তি ছাড় দিল না। এই রাত যেন এই মুহূর্তে কেবল প্রেম উন্মাদনায় থাকা দুই নরনারীর জন্য থেমে গিয়েছে, আর তাদের হৃদয়ের ভাষাই এখানে একমাত্র ভাষা। রাত গভীর হতে থাকে, কিন্তু তাদের আবেগের এই নিরবধি যাত্রা জেমে নেই, যেন সময় বাধা পড়েছে। তাদের চারপাশে যেন শুধুই মায়াবী নিস্তব্ধতা, আর একে অপরের অস্তিত্বে তারা হারিয়ে গেছে। একে অপরের মাঝে গভীর ভালোবাসা আর আবেগে মগ্ন হয়ে রয়েছে। রাতের প্রতিটি স্পন্দন, প্রতিটি নিঃশ্বাসে তাদের ভালোবাসা যেন আরও গভীর হয়ে উঠেছে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।